প্রথম দাবার নির্বাচন শেষ আপাতত, এবং তারপর আপনাদের মনের মধ্যে প্রশ্ন, ডাউট, কোনো কিছুরই অভাব নেই। প্রচুর প্রশ্ন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, ফেসবুকের মেসেঞ্জারে বলছেন, কিন্তু আনফর্চুনেটলি আপনারা জানেন যে এখন মেমারিতে পড়ে রয়েছি, মানবের জন্য কাজ করছি, সুতরাং সব প্রশ্নের উত্তর দিতে পারছি না। তাই সমস্ত কিছুর মাঝখানে এই ভিডিওটা করছি। খুব বেশি গ্রাফিক্স বা ডেটা দেখাতে পারবো না, কিন্তু যে প্রশ্নগুলো মূলত আপনারা করছেন যে দাদা এই তো ভোট হলো, তারপর এতগুলো ভিডিও ফেসবুকে ছেয়ে গেছে যেখানে ইভিএম চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই খবর সামনে আসছে, তাহলে সত্যিই যদি ইভিএম চেঞ্জ হয়ে যায় আবারও কি সেই 2021-এর মতো ঘটনা ঘটছে? আবারও কি সেই একই জিনিস হবে, শেষ পর্যন্ত বিজেপি জিততে পারবে না? দ্বিতীয় প্রশ্ন আপনাদের যেটা আসছে, এই যে বিপুল পরিমাণ কালকে ভোটিং হলো, 93%-এর উপর পোলিং হয়ে গেল, এটা কি ওই আলটিমেটলি এসআইআর ডেটাটা যেটা ডিলিট হয়েছে, ওই যে 91 লক্ষ ডেটা চলে গেছে, সেইটা যদি মাইনাস করি তাহলে তো 83%-এর কাছাকাছি চলে আসছে। তাহলে কি ওই জায়গা থেকে এসআইআর এফেক্টটাই হচ্ছে, আলটিমেটলি কোনো হাই ভোটিং হয়নি? এই প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে রয়েছে, যে 5-6টা প্রশ্ন আপনারা করেছেন মূলত, সেইগুলোই এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই যেটা আপনাদের সবথেকে বড় প্রশ্ন, ইভিএম চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ইভিএম যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমি সকালেই একটা ফেসবুক লাইভ করেছি, আবার একটু ছোট্ট করে সেই জায়গাটা বলে দিচ্ছি। যে ভিডিওগুলো আপনারা দেখছেন, যেখান থেকে আপনাদের মনের মধ্যে ডাউটটা ক্রিয়েট হচ্ছে, সেই ভিডিওগুলোর শেষ পার্টটুকু কোনোটা দেখতে পেরেছেন? অর্থাৎ যারা এই সো কল্ড ইভিএম চুরি করছে বা ইভিএমটা বদলে দিচ্ছে, তাদের কি পরিণতি হচ্ছে? দেখুন, এদেরকে যদি বিজেপি সমর্থকরা ধরে ফেলেন, এদেরকে যারা অন্যায় করছে সাধারণ মানুষ ধরে ফেলেন, এবং তারপর এদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়, তাহলে এরা অ্যারেস্টেড হবেন। সেই পার্টটুকু কি কোথাও দেখতে পাচ্ছেন? না, কোথাও এটা দেখা যাচ্ছে না। তার কারণ এরকম কোনো ঘটনা ঘটেনি, ইভিএম চেঞ্জ হয়নি। তাহলে আপনারা বলবেন ফেসবুকে এত এত ভিডিও আমরা কোথা থেকে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে এটা প্যাকের তরফ থেকে সুনির্দিষ্টভাবে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। কেন চালানো হচ্ছে সেটা একটু পরে ব্যাখ্যা করছি, অঙ্কটা শুনলেই আপনারা বুঝতে পারবেন এরকম কোনো ভিত্তি নেই। এখন ইভিএম যদি সত্যি সত্যিই চেঞ্জ হয়ে থাকে, তাহলে একটা জিনিস জানবেন, যে ভোটিং শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা রাজনৈতিক দল ওই যে ইভিএম মেশিনটা আছে সেটা নিজেদের গালা স্ট্যাম্প দিয়ে সিল করেন, সেখানে সিগনেচার করেন, এবং তার পরিপ্রেক্ষিতে একটি ফর্ম এই রাজনৈতিক এজেন্টকে ফেরত দেওয়া হয়, সেটার নাম হচ্ছে ফর্ম 17C। কী থাকে সেই ফর্ম 17Cতে? এই ফর্ম 17Cতে যে ইভিএমের 3টি পার্ট আছে, ভিভিপ্যাট, কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট, তার প্রত্যেকটা নাম্বার দেওয়া থাকে। তার পাশাপাশি এই ইভিএম মেশিনের একটা ইউনিক নাম্বার হয়। এখন ইভিএম যদি চেঞ্জও করা হয়, তাহলে ওই যে ফর্ম 17C ফেরত দিচ্ছে, সেই নাম্বারের সঙ্গে এটা মিসম্যাচ করবে। এখন কাউন্টিংয়ে তো আমাদের এজেন্ট যাবে, সো সেই কাউন্টিংয়ে যখন এজেন্টরা যাবেন, তখন তারা ওই ফর্ম 17C দিয়ে যে ইভিএমটা খুলে কাউন্টিং করা হবে সেটাকে তারা মিলিয়ে নেবেন। সেখানেই যদি ইভিএম চেঞ্জ হয়ে থাকে, তাহলে ধরা পড়ে যাবে, তার ইউনিক নাম্বারটা আলাদা হবে। এই নাম্বারগুলো আলাদা আলাদা হয় বলেই তো এটাকে ইউনিক নাম্বার বলা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, প্রত্যেকটা ইভিএম সারাদিন ভোটিংয়ের পর তার একটা ব্যাটারি পার্সেন্টেজ দেখা যায়, যেটা খুব লো হয়ে যায়। এবং যেহেতু এগুলো বাইরে থেকে আর চার্জ করা হয় না, কোনো নেটওয়ার্ক দিয়ে এটাকে কন্ট্রোল করা হয় না, আর কিন্তু সেই ব্যাটারি আপ হওয়ার জায়গা নেই, ফলে যে ইভিএমগুলো চেঞ্জ হচ্ছে সেখানেও কিন্তু ওই এক্স্যাক্ট ব্যাটারি চার্জের পার্সেন্টেজটা দেখাতে হবে, যেটা নেক্সট টু ইম্পসিবল। সুতরাং যারা ভাবছেন যে ইভিএম চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার জন্য সব সর্বনাশ হয়ে গেল, তারা সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। দেখুন, এরকম যদি ঘটনা ঘটতো, তাহলে এতগুলো প্রথিতযশা সংবাদ মাধ্যম আছে, তারা এগুলো সামনে নিয়ে আসতো। কোনো সংবাদ মাধ্যমে এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছেন? এগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, কেননা প্যাক এটা দেখাতে চাইছে, আপনাদের ভীত সন্ত্রস্ত করতে চাইছে, যাতে সেকেন্ড ফেজে আপনারা পোলিংটা করতে না যান। এখন কেন এই জায়গাটা করা হচ্ছে সেটা যদি বুঝতে হয়, তাহলে ভোটিং প্যাটার্ন যেটা হয়েছে গতকাল, সেই জায়গাটা বুঝতে হবে, যেখানে ওই এসআইআর এর কথা আসছে। এই যে 92%, 93% পোলিং হয়ে গেছে, অনেকেই একটা ডেটা খুঁজে বার করেছেন, সেটা হচ্ছে যে পোলিংটা হয়েছে তার সঙ্গে যদি এই 91 লাখ অ্যাড করে দিই, সেই পরিমাণ পোল হয়েছে এবং সেই পরিমাণ ভোটার ধরে নিই, তাহলে ওই সংখ্যাটা কিন্তু 83%-এ চলে আসছে, যেটা পশ্চিমবঙ্গের ন্যাচারাল পোলিং রেট। 83% যে অঞ্চলে ভোট হয়েছে 2021 বা 2024-এ ওই প্যাটার্নেই ভোট হয়েছিল, তাহলে তার সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু একটা বেসিক কথা আপনারা ভুলে যাচ্ছেন, এই যে 91 লক্ষ ডেটা ডিলিট হয়েছে এসআইআরে, সেটা তো সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে ডিলিট হয়েছে, অর্থাৎ 294টা বিধানসভায় ডিলিট হয়েছে, আর কালকে ভোট হয়েছে 152টা বিধানসভায়, মানে অর্ধেকের কাছাকাছি। তার মানে ওই 91 লাখের অর্ধেক, 45.5 লাখ 46 লাখ ডেটাকে আমরা কনসিডার করতে পারি। তাহলে যদি 46 লাখ ওই এসআইআর ডেটাকে আমরা ধরেও নিই,
তাহলে সেই জায়গা থেকে কি 83% হচ্ছে, 83%-এর উপরেই পোলিং হচ্ছে। এবার এই এসআইআর ডেটাটা আপনাদের বারবার যেটা বুঝিয়েছি, এর দুটো পার্ট আছে। একটা হচ্ছে এএসডি আর আরেকটা হচ্ছে অ্যাডজুডিকেশন। এএসডি পার্টটা কি, যেটা ওই শিফটেড ভোটার, মৃত ভোটার যাদের নামগুলো রেখে দিয়েছে। এখন আমি যেহেতু মেমোরিটা নিজে হাতে পুরোটা দেখছি, সেখানে পুরো অ্যানালিসিসটা আমার হাতে আছে। আমি অন্যান্য বিধানসভাও বেশ কিছু চেক করেছি, তো আপনারাও যে কোনো বিধানসভা চেক করে নিতে পারেন। আপনারা সেখানে গিয়ে দেখবেন যে এএসডি যেটা ডিলিশন হয়েছে, যেটা 56 লাখ ডিলিশন হয়েছিল, সেই ডেটাটা প্রত্যেকটা বুথে যদি একটা 250টা 280টা 300টা বুথ থাকে কোনো বিধানসভায়, সেখানে গিয়ে দেখবেন প্রত্যেক বুথ থেকে 10টা 15টা 18টা 20টা 22টা 25টা করে ডিলিট হয়েছে। আর 50 থেকে 60টা বুথ এরকম খুঁজে পাবেন যেখানে 100+ ডিলিট হয়েছে। তাহলে এর মানেটা কি দাঁড়ায়? এর মানেটা দাঁড়ায় ওই সামগ্রিকভাবে তোলামূল কোম্পানি এসে প্রত্যেকটা বুথে ছাপ্পা মারে না, তারা টার্গেট করে নেয় নির্দিষ্ট 50টা থেকে 60টা বুথ, এবং সেখানে যে 50টা বুথে টার্গেট করেছে তার মধ্যে 100% তারা সাকসেস পাবে না। কোনো বুথে বিরোধী এজেন্টরা সেখানে বাধা দেবে, কোথাও ইলেকশন কমিশন সেখানে ভয়ঙ্করভাবে কঠিন একটা প্রহরার ব্যবস্থা করবে, সেখানে ফ্লপ করলে তারা অন্য জায়গায় চলে যাবে, অন্য বুথ যে বাকি 10টা বাফার বুথ রেখে দিয়েছে সেখান থেকে তারা ছাপ্পাটা করবে। অর্থাৎ এএসডিতে যে ডেটাটা ডিলিট হয়েছে তার আপনারা 40% কনসিডার করতে পারেন, 100% কনসিডারেশনে থাকবে না। আর অ্যাডজুডিকেশনে যেটা গেছে সেটা 100% গেছে। একটু জটিল হয়ে গেল অঙ্কটা, তো সহজ করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন, পশ্চিমবঙ্গে অ্যাভারেজ পোলিং কত হয়? 83%, 82%। কিন্তু যেগুলো মুসলিম অধ্যুষিত বুথ আছে সেগুলো ভালো করে খেয়াল করে দেখবেন 92%, 93% পোলিং সেখানে হচ্ছে। আর হিন্দু ভোট যেগুলো থাকে, হিন্দু বুথগুলোতে 76%, 78% এরকম একটা পোলিং হয়, এবং সেই জন্য দুটোর অ্যাভারেজ করে ওই 82% চলে আসে। এখন ওভারঅল যে পোলিং হয়েছে সেটাই 92% দেখাচ্ছে। মুসলিমরা যদি বেশি করে আরও ভোট দিয়েছে এটা যদি কনসিডার করেও নিই, তাহলে কত দাঁড়াচ্ছে? মুসলিমরা 95%, 96% এরকম পোলিং করেছে, আর তাহলে হিন্দুরা খুব কম করে হলেও 90% পোলিং করেছে, তাহলেই অ্যাভারেজ ওই 92% আসা সম্ভব। তার মানে আগে হিন্দুরা ভোট দিত 78% আর এখন ভোট দিচ্ছে 90%, মানে হিন্দু ভোট ইনক্রিজ করেছে কত? 12%। 12% ইনক্রিজ করা মানে কত ভোট ইনক্রিজ করেছে? 12% ইনক্রিজ করা মানে ধরুন একটা বিধানসভাতে 2.5 লক্ষ ভোটার আছে, তার 12% হয় 30,000। 30,000 হিন্দু ভোট অতিরিক্ত পড়েছে। কোথা থেকে এলো এই 30,000 হিন্দু ভোট অতিরিক্ত? দেখুন, এতদিন হিন্দু ভোট যে একটু কম পড়তো তার একটা বড় কারণ ছিল হিন্দুদের মধ্যে একটা অদ্ভুত রকম নৈরাশ্য আছে এই ভোট নিয়ে। ভোট দিয়ে হবে কি, আমাদের এলাকায় তো কোনো দিন যেতে না, আমার এই একটা ভোটেই সব ফলাফল চেঞ্জ হয়ে যাবে। ফলে ভোটের দিন তারা কিছুটা মাংস ভাত খেয়ে দিবানিদ্রা দিতেন এবং সন্ধেবেলায় উঠে টিভির ওই বিতর্ক দেখতে দেখতে বলতেন এই রাজ্যটার কিছু হওয়ার নয়। 2 নম্বর কথা হচ্ছে, আমাদের প্রচুর পরিযায়ী শ্রমিক ভাই বন্ধুরা রয়েছেন যারা বাইরের রাজ্যে কাজ করতে বাধ্য হন, যেহেতু এই রাজ্যে শিল্প নেই, এই রাজ্যে চাকরি নেই। তো তারা দেখে এসেছেন যে যেখানে বিজেপি শাসিত রাজ্যে, যেখানে যাদের কাজ করতে যেতে হচ্ছে, সেখানে কাজ করে তারা কি ফেসিলিটি পাচ্ছেন, এমনকি যেগুলো অবিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানেও পশ্চিমবঙ্গ থেকে কতখানি বেটার হাল আছে। সুতরাং ক্ষমতায় মমতা ব্যানার্জি থাকুন, আর তাহলে এই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কোনোদিন ফেরা হবে না। ফলে তারা গত 10 দিন ধরে দলে দলে বিভিন্ন স্পেশাল ট্রেনে বিভিন্নভাবে অ্যারেঞ্জমেন্ট করে নিজের পকেটের পয়সা খরচ করে কাজের ক্ষতি করে এই পশ্চিমবঙ্গে ছুটে এসছেন, যাতে এই পশ্চিমবঙ্গটাকে তারা বিজেপি শাসিত রাজ্য করতে পারেন এবং আর ওই বাইরের বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তাদের কাজ করতে না হয়। ফলে এই যে পরিযায়ী শ্রমিকদের ভোট এবং অন্যান্য মানুষ যারা এগিয়ে এসে ভোট দিয়েছেন, হিন্দুরা ভোট দিয়েছেন, ধরে নেওয়া যেতেই পারে এর 90% ভোটই বিজেপির ফলে পড়েছে। ফলে যদি 30,000 ভোটের 90% অর্থাৎ 27,000-এর কাছাকাছি এক্সট্রা ভোট বিজেপির বাক্সে আসে, নতুন ভোট, নতুন করে এই ভোটগুলো আগে পড়েনি সেইগুলো যদি আসতে শুরু করে, তাহলে যেসব আসনগুলোতে বিজেপি 5,000, 6,000, 10,000, 20,000, 22,000, 25,000 ভোটে পিছিয়ে ছিল, সেই আসনগুলোও কিন্তু এবার বিজেপির দিকে কনভার্ট হতে শুরু করবে। এখন এই যে প্রথম দফার পোলিংটা হয়েছে, এটা কিন্তু বিজেপির স্ট্রংগেস্ট জোন। প্রথমেই ছিল উত্তরবঙ্গ, তারপর জঙ্গলমহল এবং তারপর রাঢ়বঙ্গ এলাকা। ফলে এই সব এলাকায় যে যে 2019-এর ভোট দেখুন, 2021-এর ভোট দেখুন, 2024-এর ভোট দেখুন, বিজেপি কিন্তু অটোমেটিক্যালি ভালো ফল করেছিল এবং প্রচুর আসন ছিল যেখানে তারা মাত্র 5,000 ভোট বা তার থেকেও কমে পিছিয়ে ছিল। 10,000 থেকে 5,000-এর মধ্যে যে গ্যাপটা আছে, এই রকম পিছিয়ে থাকা আসনের সংখ্যাও খুব একটা কম ছিল না। ফলে গতকালের ভোটিং প্যাটার্ন
যেটা অনুমোদন করছে যে বিজেপির আসন সংখ্যা কিন্তু এইগুলোতে কনভার্ট হবে, বিজেপি এই আসনগুলো জিততে শুরু করবে। ফলে যেটা আমরা ওপিনিয়ন পোলে দেখিয়েছিলাম তার থেকে বেটার মার্কস আসার দিকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে বিজেপির এই ভোটটা। অর্থাৎ প্রথম দফার যেটা এক্সপেকটেশন ছিল সেই নাম্বারটা বা তার থেকেও 10-12টা আসন বেশি পাওয়ার সম্ভাবনা আছে। যদি সত্যিই সেটা হয় তাহলে তৃণমূল কংগ্রেস বা যদি মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের উত্থানও হয়, সব মিলিয়ে কিন্তু এরা 45-50টার বেশি আসন পাওয়ার মতো জায়গায় নেই। যদি এই সিচুয়েশনটা তৈরি হয়ে যায় তাহলে এদেরকে যদি ক্ষমতায় ফেরত আসতে হয় তাহলে সেকেন্ড ফেজে যে 142টা আসন আছে, যার মধ্যে 3টে জেলা নদিয়া, উত্তর 24 পরগনার যে মতুয়া অংশটা রয়েছে বা ব্যারাকপুর, দমদম, শিল্পাঞ্চলগুলো রয়েছে সেইখানটা, এবং হুগলি, সেখানে বিজেপি যথেষ্ট ভালো ফলাফল করবে। কিন্তু এই 142টার মধ্যে 120টা আসন যদি তৃণমূল কংগ্রেস জিতে নিতে পারে তাহলে একটা হাই চান্স আছে প্রথম দফার এই 45-50 আসন আর দ্বিতীয় দফার 110-120 আসন মিলে 160-70 আসন পেয়ে ওরাই কিন্তু ক্ষমতায় আসতে পারে। কিন্তু ফার্স্ট ফেজে যে পোলিংটা হয়েছে সেখান থেকে একটা ইঙ্গিত স্পষ্ট হয়ে গেছে এরকম কোনো সম্ভাবনা নেই। সেকেন্ড ফেজে আরও মারকাটারি ভোটিং হবে এবং সেই জায়গা থেকে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের এগেনস্টে যেতে পারে। যদি সেই জায়গাটা হয় তাহলে তো ক্ষমতায় ফেরত আসার কোনো জায়গা নেই। তাই যেটা মনে করা হচ্ছে তাদের যে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আছে যারা অফিস গুটিয়ে ফেলেছে কিন্তু রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে নির্দিষ্টভাবে অফিস থেকে তারা কাজ করে যাচ্ছে, তারাই এই ন্যারেটিভটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে যাতে সেকেন্ড ফেজে যারা ভোট দেবেন যে এই অতিরিক্ত ভোটটা আছে সেটাকে স্টপ করা যায় এবং নিজেদের ভোটটা করিয়ে নিতে পারে এবং তারা সেই জায়গা থেকে বাজিমাত করতে পারে। ফলে এই জায়গা থেকেই ইভিএম চেঞ্জের যে গল্পটা আসছে সেই জায়গাটা চলে আসছে। কিন্তু আলটিমেটলি মানুষ কিন্তু উৎসবের মেজাজে ভোট দিয়েছে। আপনারা দেখুন ফার্স্ট পেজে 152টা অ্যাসেম্বলিতে ইলেকশন হলো, অর্থাৎ প্রায় 40,000-এর কাছাকাছি বুথে কালকে ভোট হয়েছে। কিন্তু যদি কোনো গণ্ডগোলের ইনসিডেন্ট দেখেন, সকাল থেকে লাঞ্চ টাইম অবধি সেরকম কোনো ইনসিডেন্ট ছিল না, হার্ডলি 20-22টা ইনসিডেন্ট শোনা যাচ্ছিল। বিকেলের পর থেকে একটু গণ্ডগোল বেড়েছে, কিন্তু যেখানেই গণ্ডগোল বেড়েছে সেখানে 5 থেকে 10 মিনিটের মধ্যে কিউআরটি চলে এসেছে, ইলেকশন কমিশন নোটিফাই হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নামিয়ে সেটাকে সর্ট আউট করা হয়েছে। তাহলে এই যদি ওভারঅল পরিস্থিতি হয় সেই জায়গা থেকে আলটিমেটলি ওই পুকুর চুরি করা, বুথ চুরি করা সম্ভব নয়। এবং যেখানে 92-93% পোলিং হয়েছে সেখানে যদি সত্যিই ভোট চুরি করতে হয় তাহলে সকাল থেকে সন্ধ্যে অবধি ছাপ্পা মারতে হবে। সেরকম ঘটনা আপনার চেনা জানা আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কোনো বুথে হয়েছে? কোথাও খুঁজে পাবেন না। অর্থাৎ ওই পুকুর চুরি ভোটে করা সম্ভব হয়নি। এবার সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আমার লাগছে সেটা হচ্ছে যে দেখুন, এরা বারবার গল্প ছড়াচ্ছে ইভিএম চেঞ্জ হয়ে যাচ্ছে, ইভিএম চেঞ্জ হয়ে যাচ্ছে, ইভিএম চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ ইভিএম চেঞ্জ হয়ে যাওয়া মানে ভোট চুরি করা। এদের অবস্থা এতখানি করুণ কঠোর জায়গায় চলে গেছে যে চুরি করে ছাড়া আর এরা নির্বাচনে জিততে পারবে না, তাই এই ন্যারেটিভটা ছড়ানোর চেষ্টা করছে। তাহলে যারা নিজেদের উন্নয়নের কাজ দেখিয়ে জিততে পারবে না, যারা নিজেদের ন্যারেটিভ মানুষের এই ভালো করব, তাদের সংকল্পপত্রে কী কী দেওয়া আছে সেই দেখিয়ে ভোট জিততে পারবে না, তারা ভোট চুরির গল্প দেখিয়ে ভয় দেখিয়ে তারা এই নির্বাচনটাকে পার করতে চাইছে। তাহলে সেই কথাগুলোর কোনো রকম কোনো সারবত্তা আছে? অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই নির্বাচনের প্রথম দফার যে ইঙ্গিত সেটা কিন্তু পরিবর্তনেরই স্পষ্ট সূচক হয়ে উঠছে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, মানুষ যেটা উৎসবের মেজাজে ভোট দিয়েছে। আমরা ফার্স্ট যে রিলিজটা পেলাম ইলেকশন কমিশনের তরফ থেকে পার্সেন্টেজ অফ পোলিং, সেটা এলো 9:30টার সময়, প্রথম 2 ঘন্টা 7টা থেকে 9টা কত পোলিং হয়েছে, 21%-এর উপর আমরা সেখানে পোলিং দেখলাম। এরপর সেকেন্ড রিলিজ এলো 11:30টার সময়, যেটা 11টা অবধি প্রথম 4 ঘন্টায় কত পোলিং হয়েছে, 41%-এর বেশি হয়েছে। তখনই আপনাদের বলেছিলাম, লিখেছিলাম ফেসবুকে যে 90%-এর উপর কিন্তু পোলিং আজকে যেতে চলেছে। এবং তারপরের যে অংশটা ছিল আমরা ভেবেছিলাম পোলিং কিছুটা হয়তো ডাউন হবে, কিন্তু দেখলাম না, 1:30টার সময় যেটা রিলিজ হলো 1টা অবধি প্রথম 6 ঘন্টা তখন কিন্তু যথেষ্ট তাপপ্রবাহ বেড়ে গেছে। এবং একটা জিনিস দেখুন, এত গরম এখানে এসি বেশি কিছু পাই নাই, ফ্যান ট্যানেরও সেরকম কোনো ব্যাপার নেই, গামছা নিয়ে ঘুরতে হচ্ছে, এত দরদর করে ঘামতে হচ্ছে। তো ঘরের মধ্যে যদি আমাদের এই অবস্থা হয়, বাইরের ওই কাঠফাটা রোদে দাঁড়িয়ে মানুষ তো ভোট দেবে না, ভোটিং পার্সেন্টেজ কিন্তু ড্রপ করবে। এবং আমার নিজের এক্সপেকটেশন ছিল 5 to 6% পার আওয়ার বেসিসে ভোটিং হবে, কিন্তু হলো কত, 8% পার আওয়ার বেসিসে পোলিং হলো। এই দুপুরের কাঠফাটা রোদ্দুরে মানুষের কতখানি উৎসাহ থাকলে সেটা হওয়া সম্ভব একবার ভেবে দেখুন।
এবং সেই জায়গা থেকে আমরা বিকেলের সময় যখন আমি ইন্ডিয়া টিভিতে দিচ্ছিলাম, আমার যারা প্রতিবেদন নিচ্ছিল, তো সেই জায়গায় আমরা দেখলাম প্রায় 80%-এর কাছাকাছি তখনই পোলিং হয়ে গেছে এবং দিনের শেষে 93% হলো। এই হিউজ পোলিং একটা জিনিসে ইঙ্গিত করে দিচ্ছে মানুষ কিন্তু পরিবর্তনের সূচকে ভোট দিচ্ছে। তার কারণ এর আগে আমরা যতবারই দেখেছি এরকম হিউজ পার্সেন্টেজ অফ পোলিং হয়েছে, নতুন ভোটার এগিয়ে এসে ভোট দিয়েছেন, যারা বিগত নির্বাচনগুলোতে ভোট দেননি মরিয়া হয়ে এই নির্বাচনে ভোট দিয়েছেন, তারা সবসময় পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। এবার আপনাদের একটা সহজ অঙ্ক বুঝিয়ে দিই যে কত আসন পেতে পারে। দেখুন, ইলেকশন কমিশনের মানা আছে, সুতরাং কোনো এক্সিট পোল ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু আপনারা নিজেরা বলুন তো, এই যে 152 আসন ছিল, এখান থেকে বিজেপি যদি সব থেকে খারাপ ফলো করে কত আসন পেতে পারে? 80টা, 70টা, 60টা? নাম্বারটা লিখে জানাবেন কমেন্ট বক্সে। তো দুটো ফেজ মিলে যা অবস্থা আছে, যদি ওয়ার্স্ট রেজাল্ট হয়, হওয়ার কোনো চান্স নেই, আরামসে ভালো দিকেই যাচ্ছে, ইঙ্গিত সেরকমই আসছে, তাহলেও কিন্তু 120টার মতো সংখ্যা চলে আসছে আরামসে, 130, 140 অব্দি সেটা পৌঁছে যাবে হাসতে হাসতে। এবং বাকি যে সিটগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্ক দেখাচ্ছে, সেই সংখ্যাটা ম্যাচ করে গেলে সংখ্যাটা আরও বাড়বে। আর এদিকে যদি শাসক দলকে ক্ষমতাটা ধরে রাখতে হয়, তাদের কিন্তু 200-র কাছাকাছি আসন পেতে হবে। কেননা এখানে অমিত শাহজির একটা কথা বলে এই প্রতিবেদনটা শেষ করব। তিনি খুব সিগনিফিকেন্টলি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে সরকার গড়ার জন্য তার অনেকগুলো ম্যাজিক ফর্মুলা তৈরি আছে, একটা ফর্মুলার উপর তিনি ডিপেন্ড করছেন না, কিন্তু একটা শর্টকাট তিনি বলে দিয়েছিলেন, সেটা হচ্ছে ভবানীপুরে দিদিকে হারিয়ে দাও, বাকিটা বুঝে নেব। এবার বুঝতে পারছেন, 148 অফিসিয়াল ফিগার হলেও বিজেপি যদি 120তেই পৌঁছে যায়, তাহলে ক্ষমতা নেই এই পশ্চিমবঙ্গে বিজেপির বাইরে অন্য কেউ সরকার তৈরি করছে। আর যদি বিপক্ষ দলকে সরকার তৈরি করতেও হয়, 170, 174 আসন পেয়ে তারা সরকার করতে পারবে না, 200 মিনিমাম পেতেই হবে, তবেই কিন্তু তারা সরকারটাকে 5টা বছর টিকিয়ে রাখতে পারবে, সরকারটা তৈরি করতে পারবে। কিন্তু যাই হোক, প্রথম দফার যে ইঙ্গিত, সেখানে কিন্তু ইঙ্গিত যে ওপিনিয়ন পলের ট্রেন্ড ছিল তার থেকেও বেটার হচ্ছে, সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। সেই জন্যই এই ইভিএম চেঞ্জের নাটকটা করতে হয়েছে, কেননা সকালে তৃণমূলের বাটনে ভোট দিলে বিজেপিতে ভোট চলে যাচ্ছে, সেনাবাহিনীর জওয়ান যারা এসছেন তারা বিজেপির হয়ে ছাপ্পা করছেন, এই সব ন্যারেটিভগুলো কিন্তু কাজ করেনি, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে। এবং তারপর দিনের শেষে যখন বুঝতে পেরেছেন এই হাই পোলিং পার্সেন্টেজ হলে হারটা নিশ্চিত, তখন নিজের দলের কর্মীদের সেকেন্ড ফেজের জন্য উদ্বুদ্ধ রাখতে, তাদের বুথ অবধি টেনে নিয়ে যেতে এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাউন্টিং অবধি টেনে নিয়ে যেতে, সেখানে 21-এর মতো 24-এর মতো ধাক্কাধাক্কি করে যদি ইলেকশনটা বার করা যায়, সেই জন্যই কিন্তু এই ভুয়ো ন্যারেটিভটা করার চেষ্টা করা হচ্ছে। এটার কোনো সারবত্তা নেই। আমি যেটা একটাই কাজ করতে পারি, নিজের ভোটটা নিজে দিতে পারি। যেভাবে প্রথম পর্যায়ে আমাদের উত্তরবঙ্গের, আমাদের রাঢ়বঙ্গের, আমাদের জঙ্গলমহলের বন্ধু ভাইরা, দিদিরা, মায়েরা ভোট দিয়েছেন, ঠিক সেই উৎসবের মেজাজে আমাদের দ্বিতীয় পর্বের 29 তারিখের ভোটেও আমাদের ভোটটা দিতে হবে। যদি সেইটা দেওয়া সম্ভব হয়, পশ্চিমবঙ্গে পরিবর্তন 4 তারিখ যে সুনিশ্চিত হবে, এটা কিন্তু ইভিএমের এই বানানো গল্প দেখেই স্পষ্ট হয়ে যাচ্ছে। তাই একটাই কথা বলবো, এসব গুজবে কান দেবেন না। প্রথম পর্যায়ের কাজটা প্রথম পর্যায়ের মানুষজন খুব সুষ্ঠুভাবে করেছেন, এক্সপেকটেশনের বাইরে গিয়ে পড়েছেন। তাদের যারা দ্বিতীয় পর্যায়ে আমরা ভোটিংটা করব, সেই মানুষগুলো যেন হতাশ না করি। তাদের এত কঠিন পরিশ্রম, তাদের এই প্রতিজ্ঞা, তাদের এই দৃঢ় প্রতিজ্ঞ ভোট, সেটা যেন গঙ্গার জলে ভেসে না যায়। কেননা ওয়ান্স ইন এ লাইফ টাইম এই সুযোগটা এসেছে, যেখানে নিজের ভোট মানুষ নিজে দিতে পারছে, নিজের পছন্দের রাজনৈতিক দলকে দিতে পারছে, এবং এই রাজ্য থেকে ডাইনিতন্ত্রকে উৎখাত করার সুবর্ণ সুযোগটা পাচ্ছে, যেটা এবার যদি মিস করেন, সেকেন্ড টাইম লাইফে কোনো দিন পাবেন না। তাই এই প্রথম পর্যায়ের যে অ্যানালিসিস দেখাচ্ছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ঘাবড়ে যারা গেছে তারাই কিন্তু ইভিএম মেশিন চেঞ্জ করার, ভোট চুরি করার, ফেক প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে, তাতে কিন্তু লাভ হবে না। আপনার এলাকায় ভোটটা কেমন হলো? কোথাও কি সত্যিই আশঙ্কার কোনো কারণ রয়েছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।